স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। অস্থির রাজনীতির ভেতর দিয়ে যাচ্ছে দেশ, এতে করে আড়ালে থেকে যাচ্ছে আমাদের অরাজনৈতিক অনেক জাতীয় সমস্যা। এর মধ্যে সম্প্রতি আলোচনা এসেছে সড়ক নিরাপত্তা আর পোশাক শ্রমিকদের মজুরির মতো দুটি বিষয়। এই দুটি বিষয়ে ইতিবাচক অগ্রগতির পথের বাধা, কখনো রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি, আবার কখনো ভোটের হিসেব নিকেশ। আজকের আলোচনার শিরোনাম তাই রাজনীতির বাইরে পলিটিক্স। কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম সেলিম এবং বিজিএম এর সহসভাপতি জনাব শহীদুল্লাহ আজিম। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দিবেন নৌ পরিবহন মন্ত্রী জনাব শাহজাহান খান। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, আপনার কাছেই প্রথমে জানতে চাইবো যে গার্মেন্টসে ন্যূনতম মজুরি ৮,০০০ টাকা করার দাবি শ্রমিকদের। আপনি গতকাল একটি নিবন্ধেও লিখেছেন যে ৮,০০০ টাকা মজুরি চাই ন্যূনতম। তো অন্যদিকে মালিক পক্ষ ৩,৬০০ টাকা পর্যন্ত করার কথাই সর্বোচ্চ বলেছে। এক্ষেত্রে সমঝোতার উপায়টা কি? আমরা নৌ পরিবহন মন্ত্রী আসলে শুনবো যে তিনি একটি দর কষাকষির কথা বলছেন। আপনি কি মনে করেন যে এটা আসলে সমঝোতাটা কি হতে পারে? না, দেখুন, এখানে দুইটা বিষয় জড়িত। একটা হলো আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি, সেইটার সঙ্গে আমাদের জাতীয় স্বার্থের যে সম্পৃক্ততা এবং এটা যাতে সমৃদ্ধশালী হয়ে ওঠে এবং সারা বিশ্বে আমরা যে প্রভাব সৃষ্টি করতে পেরেছি এই তৈরি পোশাক শিল্পের যে বাজার, আন্তর্জাতিক বাজারে, সেইটা যাতে সংরক্ষণ করে আমরা এই শিল্পটাকে আরও শক্তিশালী, মজবুত, জোরদার করতে পারি, সেটা একটা সাধারণ স্বার্থ, যেটা আমাদের লক্ষ্যের ভেতরে রেখেই আমাদের অগ্রসর হওয়া উচিত। কিন্তু এই যে কথাগুলো বললাম, এটা কোনোদিনই কিন্তু আরেকটা সত্যকে আড়াল করে না। সেটা হলো যে কোনো ব্যক্তি মালিকানাধীন কারখানা হোক বা অন্য যে কোনো ধরনের কলকারখানা হোক, সেখানে যারা কর্তৃপক্ষ বা মালিক শ্রেণী এবং যারা শ্রমিক শ্রেণী, এই দুইটা হলো পরস্পর বিরোধী, একটা দ্বন্দ্বাত্মক, দুইটা স্বার্থের বিপরীত ধরনের স্বার্থ বহন করে। কোন পয়েন্টে? সেই পয়েন্টগুলো আমাদেরকে বুঝতে হবে যে কোথায় মিল আর কোথায় অমিল। দ্বন্দ্বের জায়গাটা হলো, তার অনেকগুলো জায়গা আছে, তার ভেতরে একটা অন্যতম প্রধান হলো মজুরির বিষয়টা। শ্রমিক সবসময় চাবে যে তার মজুরিটা কিভাবে আরেকটু বাড়ানো যায়। আসলে বর্তমানে আমরা যে বিষয়টা আলোচনা করছি, শ্রমিকরা কিন্তু মজুরি বাড়ানোর কথা বলছে না। তারা তার শ্রম শক্তি, একটা মানুষ কাজ করতে গেলে পরে তার কতগুলো শারীরিক পেশির ব্যবহার হয় এবং সেটা এক্সপেন্ডিচার অফ ক্যালোরিজ অ্যান্ড এনার্জি, এইগুলোকে আমরা কিন্তু যোগফল করে যে জায়গাটা দাঁড় করাই, সেইটা কিন্তু তার শ্রম শক্তির মূল্য। তো অন্ততপক্ষে সেই মূল্যটা যাতে সে বঞ্চিত না হয়, এই জায়গাটায় সে কিন্তু দাবিটা করছে আর কি। এবং সেই অনুযায়ী যদি আপনি হিসাব করেন, তাহলে পরে আমি এই হিসাব করে দেখেছি যে যেটা মিনিমাম ওয়েজ একটা 5 জনের ফ্যামিলি, তার ভেতরে স্বামী স্ত্রী 2 জন যদি চাকরি করে, তাহলে পরে ওই ফ্যামিলিটিকে মেনটেন ওভার টাইম, কারণ আপনার ছেলে মেয়েকে মানুষ করতে হবে, আপনি মারা গেলে যাতে সে এটা রিপ্লেস করতে পারে, ওয়্যার অ্যান্ড টিয়ার অফ লেবার এটাকে বলে, এই সবটা নিয়ে যদি আপনি টেকনিক্যালি জিনিসটাকে হিসাব করেন, তাহলে সেই হিসাব অনুযায়ী এই জিনিসটা। মালিক পক্ষ থেকে যেটা বারবার বলা হচ্ছে, মালিক পক্ষের একজন আমাদের এখানে আছেন, যে তারা বলছেন যে আমরা একেবারেই আনস্কিল লেবার, যিনি মাত্র চাকরিতে এসেছেন তাকে আমরা এই টাকাটা অফার করছি, কিন্তু কালক্রমে যখন এটা ঘুরছে তখন তার বেতন অটোমেটিক্যালি বাড়ছে। অবশ্যই যারা আরো দক্ষ তাদেরটা বাড়বে, কিন্তু মিনিমাম ওয়েজের ব্যাপারটা কি? মিনিমাম ওয়েজ হলো মানে আনস্কিল লেবারের যে কস্ট অফ লেবার, সেইটা মিনিমাম তাকে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি মনে করছেন যে ৮,০০০ টাকাই তার জন্য ঠিক? যেটা আপনি কালকে বললেন, কারণ এটার আরো অনেক দৃষ্টান্ত উদাহরণ আমরা দিতে পারি। সেটা হলো যে আপনি যদি আনস্কিল লেবার, এই যে মানে 100 দিনের কর্মসংস্থান যেটা সরকারের পক্ষ থেকে করা হয়েছে, তাদেরকে ডেইলি দেওয়া হচ্ছে 150 টাকা, সেইটাও 3 বছর আগের কথা। তাহলে পরে আপনি সেইটাকে যদি আনস্কিল লেবার আরো ফার্দার আনস্কিল, তার চেয়ে তো অন্তত পক্ষে গার্মেন্টসের নতুন ঢোকা একজন শ্রমিক এই মানে 100 দিনের কর্মসংস্থানে নিয়োজিত দিয়ে যদি উনি 20 দিন কাজ করেন, তাহলে উনি 3,000 টাকা পাবেন। হ্যাঁ, যদি 30 দিন কাজ করে, 30 দিন তো অবশ্যই 30 দিন তো ওয়ার্কিং টাইমের ভেতরে, তো ওইটা ওয়ার্কিং টাইমের ভেতরে না। সেলিম ভাই, আমি একটু মালিক পক্ষের কাছে যাওয়ার আগে মানে আরেকটি প্রশ্ন উঠে, এটিও যদি আপনি একটু ক্লিয়ার করতেন। সেটি হচ্ছে যে আমাদের শিক্ষকদের, বিশেষ করে প্রাথমিক শিক্ষকদের বেতন, আমাদের সরকারি চাকরিতে যখন ঢুকে মানুষ তাদের বেতন, সেই ক্ষেত্রেও কি বিবেচনা করে আপনি বলতে চান যে 8,000 টাকাটা? শোনেন, এই যুক্তিটা আমি শিক্ষকদের ক্ষেত্রে যখন তাদের বেতন বৃদ্ধির আলোচনা হয় তখন শুনেছি যে একজন গার্মেন্টস শ্রমিক যদি 3,000 টাকায় চলতে পারে, আপনি একটা মাস্টার হয়ে কেন পারবেন না? সুতরাং সব জায়গায় কিন্তু বেতন ভাতা মজুরি কম রেখে
একজনের উদাহরণটা আরেকজনের ক্ষেত্রে প্রয়োগ করে এই জিনিসটা করা হচ্ছে। জনাব শহীদুল্লাহ আজিম, আপনারা যে বেতনটি বাড়াতে বলছেন মানে 600 টাকা, সেটিকে শ্রমিক মানে অযৌক্তিক এবং অমানবিক বলছেন অনেকে। আপনি প্রসঙ্গে কি বলবেন? এবং সেলিম ভাইকে আপনি শুনলেন, সেলিম ভাই তার বক্তব্য। আপনি ধন্যবাদ। ঘটনাক্রমে সেলিম ভাই আমার বড় ভাই, আমার এক স্কুলের ছাত্র। তো মালিক শ্রমিকের যে প্রপোজালে দিয়েছে 8,114 টাকা, আপনি দেখতে পাবেন কত পার্সেন্ট বেশি, 177% বেশি। কিন্তু আমাদের আমি তো পাশাপাশি- আমি আপনাকে একটা কথা বলি, যে বায়ার থেকে আমি $60 এফএবি কাজ করি, জি। সে বায়ার কি আমাকে $18 দিবেন আমি চাইলেই? এর সমন্বয়টা কোথা থেকে করা হবে? অবশ্যই আমরা বায়ার না, আমাদের আপনারা যে যে টাকাটা শার্টের দাম হিসেবে রাখেন তার পুরোটাই যে শ্রমিকদের দিয়ে দেন, ব্যাপারটা তো এরকম না। মানে 6 গুণের 6-এর যে 3 গুণ দিলেন, ব্যাপারটা তো এখন এরকম না। না, না, তারপর আমি যদি আপনাকে একটা ছোট্ট তথ্য দিই, সেই তথ্যটা হচ্ছে এরকম যে প্রতি 5 বছর পর বেতন বাড়ার নির্দেশনা থাকলেও 1985 সাল থেকে 2010 সাল পর্যন্ত আপনি কত বেতন বেড়েছে, 627 টাকা থেকে 3000 টাকা হয়েছে, তাও 2010 সালে এসে, সেটি আপনি নিশ্চয়ই জানা আছে। আপনি একটু যদি হ্যাঁ, আরেকটু বলেন। 2010 সালে 3000 টাকা হয়েছে। জি। এবার কিন্তু ওয়েস্ট বোর্ডের সুপারিশটা কিন্তু আমাদের মালিক পক্ষ থেকে গেছে। আমরা কিন্তু আমি নিজেরাই বললাম ওয়েস্ট বোর্ডে এটা শ্রমিকদের বেতনটা আবার নির্ধারণ করা Right, হোক। right. তো ওয়েস্ট বোর্ড কাজ করছে, শ্রমিকরা একটা প্রস্তাব দিয়েছে, আমরা একটা প্রস্তাব দিয়েছি। প্রস্তাব মানে কিন্তু সিদ্ধান্ত না, এটা ওয়েস্ট বোর্ডে এটা দেখবে, যাচাই বাছাই করবে, করে ওনারা একটা সিদ্ধান্ত দেবে। তো ইন মিনটাইম এই মাঝখানে যে অস্থিরতা, অসহনশীলতা, সেটা আমাদের শিল্পের ক্ষেত্রে আসলে আমাদের কারোরই কাম্য নয়। আপনি দেখবেন কালকে আজকে যে হত্যা, যে আমাদের ধ্বংসযজ্ঞ হলো যে ফ্যাক্টরিগুলোতে, বিভিন্ন ফ্যাক্টরিগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, এটা আমার মনে হয় আমাদের কোনো শ্রমিকরা এসব কাজ করতে পারে না। শ্রমিক নামধারী কিছু বহিরাগত যারা আছে, যারা আরেকটা স্বার্থান্বেষী মহল যারা আছে, যাদের নিজে ফায়দা লুটার জন্য এসব আমাদের এই ইস্যুকে ভর করে তারা নিজের স্বার্থসিদ্ধি করে। না, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা যদি ন্যূনতম মজুরিটির কথায় আসি, আপনি কি মনে করেন যে একটা শ্রমিকের যে হিসাব সেলিম ভাই দিলেন, একটা শ্রমিকের বেতন, তার যে আসলে যে খাদ্যশক্তি প্রাণশক্তি পুড়ছে, তার বেতন আসলে মাসে 3000 টাকা হওয়া উচিত, 3600 টাকা হওয়া উচিত? এটা অনেক কিছু ব্যাপার নির্ভর করে, অনেক বিবেচনায় অনেক কিছু আনতে হবে। যেমন ধরেন আমরা এক্সপোর্টের আর্নিং আমাদের অলমোস্ট 9% কমে গেছে। জি। আমাদের এক্সপোর্ট আর্নিং 9% এভাবে কমে গেছে, আমরা টাকা অতি মূল্যায়নের কারণে আমরা 84.66 আমরা ডলারে গেছে একটা টাকা পেতাম, আর এখন পাচ্ছি কত, 76.5। তো অনেক কিছু বিবেচনা করি, আমাদের শিল্পী সামর্থ্য থাকতে হবে। আমি 8,000 বা 10,000 টাকা বলে দিলে যে আমি দিতে পারবো, আমি স্বীকার করে গেলাম, আমি দিতে পারলাম, কোনো লাভ হলো না। কিন্তু আচ্ছা, আমি এই পর্যায়ে একটু সেলিম ভাই আপনাকে জানতে চাই, আপনি মানে তুখোর ছাত্র, আপনার কাছে এই বিষয়টি একটু বোঝার আছে যে মানে বাজার অর্থনীতিতে, মুক্ত বাজার অর্থনীতিতে ন্যূনতম মজুরি নির্ধারণ করে দেওয়াটা একটু মানে শোনার মানে একটু সাংঘর্ষিক কিনা? না, এটা আমি যে দামে মজুর পাবো সেই দামে আমি নিব, আমি যদি এরকম মনে করি। না, এটা দেখুন, বাজার অর্থনীতি বললে পরে পণ্যের বাজার, পুঁজির বাজার এবং শ্রমের বাজার, এই তিনটাকে আলাদা আলাদা করে যদি আমরা ভাবি, তাহলে শ্রমের বাজারটা কিন্তু একটু ভিন্ন চরিত্র গ্রহণ করে, কারণ এইটার সঙ্গে সামাজিক দায়িত্ববোধ জড়িত। এবং রাষ্ট্র নামে কোনো সংস্থাকে যদি আমরা স্থায়ীভাবে টিকিয়ে রাখার কথা ভাবি, তাহলে পরে আপনাকে সামাজিক স্বার্থের ব্যাপারটা অবশ্যই বিবেচনার ভেতরে নিতে হবে। কিন্তু ওনারা তা না হলে পরে আপনার লজিক অনুযায়ী জি। কন্টিনিউ করলে পরে কিন্তু এই জায়গায় চলে যাবে যে রাষ্ট্রের মুক্তবাজার অর্থনীতিতে রাষ্ট্র বলে কোনো জিনিসের দরকার নেই, সবকিছুই কেনা বেচা, লেনদেন, এবং মালিক তার নিয়ন্ত্রণের মাধ্যমে মজুরি নিয়োগ করে, এবং সমস্ত কিছু এভরিথিং উইল বি প্রাইভেটাইজ। আপনার পুলিশ বাহিনী প্রাইভেটাইজড হয়ে যাবে, আমাদের মিলিটারি প্রাইভেটাইজড হয়ে যাবে, এবং কোম্পানিগুলো ব্যক্তি মালিকানায় সেগুলো পরিচালনা করবে। এইটা কিন্তু কোনোদিনই আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আপনাকে টিকিয়ে রাখতে হলে পরে এই যে একটা যৌথ সাধারণ কমিউনিটি ইন্টারেস্ট বলতে যেটা বোঝায় সেটা থাকবে। আমাদের দেশে কোনো একটা মানুষ যদি রুগ্ন থাকে, তাহলে পরে সেটা কেবলমাত্র তার ব্যক্তিগত এজেন্ডার বিষয় হয়ে থাকে না। যেমন নাকি আমাদের দেশের কারো ব্যক্তিগত জমি যদি পতিত থাকে, তাহলে পরে এইটা কিন্তু কেবলমাত্র পার্সোনাল রেসপন্সিবিলিটি না, এইটা গোটা সমাজকে এফেক্ট করে। কিন্তু আমাদের ওনারা যে দেশের কোনো মানুষ, যেমন ধরেন জি, আমাদের দেশের কোনো মানুষ যদি অশিক্ষিত থাকে, তাহলে পরে সেটা কিন্তু গোটা সমাজকে এফেক্ট করে। ওর জন্য কম্পালসারি ফ্রি এডুকেশন, এইটা যদি রাষ্ট্রের একটা দায়িত্ব হয়, তাহলে পরে একটা মিনিমাম ওয়েজ এনশিওর করা,
সেটা দায়িত্ব, কিন্তু আসল ব্যাপারটা এটা না। জি। আসল ব্যাপারটা হলো যেটা আমি শুরুতে বলছিলাম, যে দুইটা বৈরী শ্রেণী, এবং একদল মজুরি বাড়াতে চায়, আরেক শ্রেণী হলো মজুরি যতটা সম্ভব কমিয়ে রাখতে চায় মুনাফার স্বার্থে। এই দুইটা একটা যৌথ দর কষাকষির মাধ্যমে আলটিমেটলি বাজারে অন্য জিনিসের দাম যেভাবে নির্ধারিত হয় সেইভাবেই জিনিসটা আলটিমেটলি হবে। যে আমার মনে হয় যে এখানে দর কষাকষির বিষয়টি যখন আসলোই, তখন আমার মনে হয় যে এখানে জনাব শহীদুল আজিম, আমাদের একজন দর্শক বলছেন, নুরুল উনার নাম, যে আপনারা ইন্টারন্যাশনাল কমিটিতে প্রাইসটা রিজনেবলি ইনক্রিজ করার কথা ভাবছেন কিনা। অন্যদিকে একটি কথা আসছে ইদানিং যে বিজিএমই এর ভোটের রাজনীতির কারণে কম মজুরির ব্যাপারটা আপনাদের আসলে চাপাই দিতে হচ্ছে, কারণ ছোট মাঝারি যে ব্যবসা প্রতিষ্ঠানগুলি, গার্মেন্টস প্রতিষ্ঠানগুলি আছে, তারা মানে মজুরিটা কম রাখার পক্ষে। এই বিষয়টা এই কথাটা মোটেই ঠিক না। ভোটের রাজনীতি এখন এই মুহূর্তে আমাদের সার্ভাইভাল কোশ্চেন, ভোটের রাজনীতি তো পড়ে। আচ্ছা, আর ব্যাপারটা হলো কি, আমরা বিভিন্ন দিক বিবেচনা করে আমাদের এই মজুরিটা বাড়ানো হয়েছে, এবং সেটা আমরা শুধু একা আমাদের দায়িত্ব না, এটা আমাদের সমস্ত মালিক যারা আছেন তাদের সঙ্গে ঢাকা এবং চট্টগ্রামে আমাদের মত বিনিময় সভা হয়েছে। মালিকরা যেহেতু পয়সাটা তারা দিবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি জোর করে কাউকে চাপিয়ে দিতে পারি না। মালিকদের থেকেই এটা আসছে যে আমরা মূল্যস্ফীতি যেটা হয়েছে অ্যাবাউট 20%, সেটা ওনারা বাড়াতে এখন মূল্যস্ফীতি মানে গত বছরের তুলনায় না আরো 4-5 বছরের মূল্যস্ফীতি? আমাদের মূল্যস্ফীতি গত বছর থেকে এখন কত, 19.53%। সেই গত বছরেরটা আপনারা অ্যাডজাস্ট করছেন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আবার আপনাদের সাথে এই বিষয়গুলি নিয়ে কথা বলবো। এর মধ্যে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান আমাদের সঙ্গে যোগ দিবেন। আমরা বিরতি নিচ্ছি একটা। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমাদের সাথে নৌ পরিবহন মন্ত্রী জনাব শাহজাহান খান যোগ দিয়েছেন। জনাব শাহজাহান খান, আপনাকে স্বাগত। আপনাকে আমি জানতে চাই যে গতকাল আপনার যে মহাসমাবেশ হয়েছিল গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের মানে ব্যানারে যে মহাসমাবেশ হয়েছিল, সেই মহাসমাবেশ সম্পর্কে একজন দর্শক রুমি উনি বলেছেন যে গতকাল অলমোস্ট 500 factories was forced to close to attend the workers মহাসমাবেশ। মানে এটার জন্য কে কম্পেনসেট করবে, এটা আসলে জনাব শহীদুল আজিমের কাছে জানতে চেয়েছিলেন একজন দর্শক। এটি একটি প্রশ্ন। আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনি বলেছেন যে মালিকদের কাছ থেকে মজুরি আদায়ের জন্য প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ চাই, আপনি মহাসমাবেশে বলেছেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনি সরকার একজন মন্ত্রী, আপনি কি সত্যিই মনে করেন যে প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপের জন্যই মজুরিটা আটকে আছে, না আরো কোনো বাস্তব কারণ আছে? কথাটা কিন্তু ওইভাবে বলা হয়নি। কথা হয়েছে যে আমি যে বক্তব্য রেখেছি সেটা হলো যে শ্রমিকরা দাবি করেছে 8,114 টাকা, মালিকরা সেই ক্ষেত্রে বলেছে তারা 600 টাকা বাড়িয়ে 3,600 টাকা। এইটা গ্রহণযোগ্য নয়। আলাপ আলোচনার ভিত্তিতে সেখানে একটা নির্ধারণ করতে হবে, মজুরি বোর্ড করা হয়েছে। এবং আরেকটা কথা আমি বলেছি, সেটি হলো যে মালিকদেরকে আমি বলেছি যে আপনাদেরও সন্তান আছে, আপনাদের এই গার্মেন্টস শ্রমিকরাও কিন্তু আপনার সন্তান, ভাই বোনের মতো। সুতরাং তাদেরকে কিভাবে আপনি বাঁচিয়ে রাখবেন, তাদের অন্তত রুটি রুজির কিভাবে ব্যবস্থা করবেন, সেটা আপনাদের করা উচিত। এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এইভাবে বলা হয়েছে যে গতবার যে যখন এই মজুরি নিয়ে আলোচনা হয় মজুরি বোর্ডে, তখন আপনি সেখানে তাদেরকে অনুরোধ করেছিলেন মালিকদেরকে, এবং আপনার কথা তারা রেখেছিল। যে কারণে আজকেও আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই ব্যাপারে শ্রমিকদের প্রতি সদয় হস্তক্ষেপ, এই মজুরি বৃদ্ধির ব্যাপারে আপনার একটা সদয় হস্তক্ষেপ আমরা কামনা করতে শ্রমিকদের পক্ষ থেকে, এইটা বলা হয়েছে। এইটা নিয়ে বিভ্রান্তি ছড়াবার কোনো সুযোগ নাই। আমার মনে হয় যে এটা যদি আপনি বিভ্রান্তিও বলেন, আমি একটু একাডেমিক কাছে জানতে চাই যে আপনি একজন শ্রমিক নেতা, আপনি আমার মনে হয় যে 40 বছর ধরে আপনি একজন পরিবহন শ্রমিকদের স্বার্থ রক্ষা আপনি কাজ করে যাচ্ছেন। এই পোশাক শ্রমিকদের দাবি আদায়ও আপনাকে নামতে হচ্ছে কেন? পোশাক আমি 15 বছর কিন্তু আমি গার্মেন্টস টেলার্স ওয়ার্কার্স লীগ একটি রেজিস্টার্ড ফেডারেশন, আমি তারও সভাপতি, আমি জাতীয় শ্রমিক লীগের ভাইস প্রেসিডেন্ট। সুতরাং আমি যে কোনো সেক্টরে কাজ করতে পারি, সেই ক্ষেত্রে এমন বাধা নাই। সেই ক্ষেত্রে যে আপনি সরকারের মন্ত্রী, সেটা কোনোভাবে না, এটা কোনো বাধা আছে বলে আমার জানা নাই। মানে আমরা কিন্তু গত কয়েকদিন ধরে পড়ছি যে আপনি পরিবহন ধর্মঘটের হুমকি দিয়ে সড়ক দুর্ঘটনা চালকের লঘু শাস্তিতে সম্মতি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে বাধ্য করছেন, আপনি পোশাক শ্রমিকদের বেতন বাড়াতে আপনি মহাসমাবেশ করছেন, পোশাক শ্রমিকদেরকে ছুটি দিতে বাধ্য করছেন মালিকদের। মানে এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। এই সমাবেশটা কিসের সমাবেশ? আপনারা যদি লিফলেটটা দেখতেন তাহলে বুঝতে পারতেন। আমরা বলেছি যে বাঁচার মতো মজুরির দাবি এবং
নারীদেরকে গৃহবন্দী করার যে একটা ষড়যন্ত্র, একই সঙ্গে জ্বালাও পোড়াও ভাঙচুর বন্ধ করার দাবি, জিএসপি পুনর্বহালের দাবি এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় সমবেত হওয়ার দাবি, এই দাবিগুলো নিয়েই কিন্তু আমাদের 5টা বিষয় নিয়েই কিন্তু আমাদের এই মহাসমাবেশ ছিল। তার মানে শুধু কেউ যদি বলেন যে শুধু মজুরি বৃদ্ধি বা একটা কিছু, তা নয়। সুতরাং আমরা যেটা মনে করি যে আজকে এই পোশাক শিল্পের যে শ্রমিকরা তাদের দাবি যা করেছে তাই মানতে হবে, এটাও যেমন ঠিক নয়, মালিকরা যেটা প্রস্তাব দিয়েছে এটাও ঠিক নয়। এখানে দর কষাকষি করে একটা জায়গায় আসতে হবে, এটাই হলো। এবং আপনি আপনার 8,000 টাকা দাবি থেকে একটু সরে এসেছেন। না, আমি বলছি কি, ওখানে 8,000 টাকা দাবি করেছে, আপনি আপনার ফুটেজ দেখবেন। আমি আমার বক্তৃতায় বলেছি 8,114 টাকা দাবি করেছে শ্রমিক পক্ষ, জি। অপরদিকে মালিক পক্ষ তারা বলেছে 600 টাকা বৃদ্ধির কথা। এইটা অযৌক্তিক, এটা মানা সঠিক নয়। আমি ওই ক্ষেত্রে আবার বলতে চাই যে মালিকদেরকে আমি আহ্বান করেছি, আপনার সন্তানের মতো এই শ্রমিকরা, তাদেরকে কি দিয়ে বাঁচিয়ে রাখবেন, তাদের বাঁচার মতো মজুরি দিতে হবে। আপনি যে রাজনীতির কথাটা বলছিলেন, আমি একটু সেলিম ভাইয়ের কাছে আসি যে শ্রমিকদের অধিকার আদায় আমরা সবসময় বাম দল, বাম নেতাদের সবসময় সোচ্চার দেখি, কিন্তু ভোটের রাজনীতিতে শ্রমিকরা আপনাদেরকে সমর্থন দেয় না বা দিতে পারে না, মানে কোনটা আপনি বলবেন, যে কারণটা কি যদি একটু বলেন? ভোটের আপনি যে রুটি রুজির পুরানো একটা কথা আছে যে রুটি কে লিয়ে লাল নিশান, লাল ঝান্ডা, আর ভোট কা লিয়ে কংগ্রেস, এটা ব্রিটিশ আমলের একটা স্লোগান। কেননা রাজনীতিটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, একটা সময় ছিল যখন কেবলমাত্র উচ্চবিত্ত শিক্ষিতরাই কিন্তু ভোটাধিকার ভোগ করত, সমস্ত সাধারণ মানুষ, শ্রমিকদের কিন্তু কোনো ভোটাধিকার ছিল না। সুতরাং ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ঊর্ধ্বতন কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলার প্রশ্নটা, এটা কেবলমাত্র এই উচ্চ শ্রেণীর ভেতরেই সীমাবদ্ধ ছিল। সুতরাং এখানে একটা পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ, এই বেসিসে কিন্তু রাজনীতিটা ডেভেলপ করে গেছে, এবং সেই কনসেপচুয়াল জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারিনি। যেমন ধরেন, একটু আগেই মাননীয় মন্ত্রী তিনি বললেন যে মালিকরা শ্রমিকদেরকে বাঁচিয়ে রাখা উচিত, কিন্তু আমি তো উল্টাটাও বলতে পারি, শ্রমিকরা মালিকদেরকে বাঁচিয়ে রেখেছে, কেননা তাদের মেহনতের মাধ্যমে যে উদ্বৃত্ত মূল্য তৈরি করে সেইটারই একটা অংশ কিন্তু রূপান্তরিত হয় মুনাফায়। সুতরাং শ্রমিকরা মালিকের জন্য কিন্তু মুনাফা তৈরি করে দিচ্ছে। শ্রমিকরা কাজ বন্ধ করে দিলে তাহলে পরে মালিকের হাতে কিন্তু সেই মুনাফাটা সেটা কোনোদিনই আসবে না। এখন যেই প্রশ্নটা আপনি ডাইরেক্টলি যেই প্রশ্নটা করছিলেন যে ভোটের রাজনীতিতে কেন বামপন্থীরা অগ্রসর হতে পারছে না, ইতিহাস তো এখনো শেষ হয় নাই। সুতরাং হয়তো জিনিসটা এমন অবস্থায় ছিল যে এক সময় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল, গোটা পাকিস্তানি আমল, দেশ স্বাধীন হওয়ার পর 2 বার কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, এবং এরশাদের পতনের পর এই দেশে সুপরিকল্পিতভাবে একটা দ্বিদলীয় একটা কাঠামো, রাজনীতির কাঠামো দাঁড় করিয়ে ফেলা হয়েছে, এবং যার ফলে একটা প্রচলিত উল্টা হাওয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদেরকে কিন্তু এখন চেষ্টা করতে হচ্ছে। আমরা একটু আমাদের শাহজাহান ভাই নিহত বামপন্থী রাজনীতির দীর্ঘদিনের শুরু থেকে সমাজতন্ত্রের লোক, এখনো লোক হলে পরেও আপাতত হয়তো তিনি সেই এজেন্ডাটা স্থগিত রেখে আরেকটা এজেন্ডার ভেতরে চলে গেছেন। সুতরাং সময় বেশি দূরে নাই যখন নাকি আবার বামপন্থী এজেন্ডা আবার ফেরত চলে আসবে, এবং তখন কর্নেল তাহেরের অনুসারী আর মনি সিং এর অনুসারী আর ভাসানীর অনুসারী সবাই একত্রিত হয়ে একটা বিকল্প হয়তো গড়ে তুলবে। আমরা সেই উপলব্ধি পর্যন্ত হয়তো আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমরা এই যে শ্রমিকদের নিয়ে রাজনীতির প্রসঙ্গটা আসি, তার আগে একটু জনাব শহীদুল্লাহ আজিম আপনার কাছে জানতে চাইবো যে এই মাননীয় মন্ত্রী বললেন যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ গতবার করতে হয়েছিল, আপনার মনে আছে নিশ্চয়ই 2010 সালে সেই ন্যূনতম মজুরি আপনারা 2,800 টাকার বেশি দিতে চাইছিলেন না? মাননীয় প্রধানমন্ত্রী একদিনের বাজারের কথা 2,600 টাকা একদিনের বেতন করে এটাকে 3,000 টাকা করেছিলেন। তা আপনারা এই ব্যাপারটার সাথে আসলে মানে এই বাস্তবতাটা আপনারা আসলে কিভাবে ব্যাখ্যা করেন? যে অনেক দর্শক বলছিলেন যে যেহেতু বাইরের থেকেও তো একটু যাদের থেকে আমরা অর্ডারগুলি পাচ্ছি তাদেরকেও তো একটু বলা যায় যে যেহেতু স্লেভ লেবারি বলছেন ওনারা কেন আমাদেরকে একটু বেশি দেবেন? তা তো অবশ্যই। আমি প্রথমে বলতে চাই, স্বাধীন ভাই যেটা বললেন, প্রস্তাবনার সিদ্ধান্ত কিন্তু এক ব্যাপার না। শ্রমিকরা একটা প্রস্তাব দিয়েছে, আমরা একটা প্রস্তাব দিয়েছি, যেটা গতবারে যেভাবে হয়েছিল
তখন একটা দর কষাকষি একটা ব্যাপার থাকতেই পারে, যখন যে ওয়েজ বোর্ডে যে সিদ্ধান্ত হবে সেটাই কিন্তু চূড়ান্ত। আমার সাধারণত একটা ভুল তথ্য গেছে আজকে, যেটা ভাঙচুর যেটা হয়েছে যে সরকার বেতন বাড়িয়েছে, মালিকরা দিতে চায় না, কথাটা কিন্তু আদৌ সত্য নয়। কিন্তু বেতন বাড়ানি হয়নি, আলোচনা চলছে, আবার নেক্সট মিটিং হবে 21শে অক্টোবর। আমি আমার বিজেপি পক্ষ থেকে আমি সাধারণ ভাইকে অনুরোধ করবো, জিনিসটা পরিষ্কার হওয়া উচিত, তাহলে এই ভাঙচুর হলে কিন্তু শ্রমিক মালিক কেউ লাভ হবে না। আমরা কিছুদিন পরে আমাদের ঈদ, এবং এই দ্বিধাটার কারণ হচ্ছে কিন্তু জনাব শাহজাহান খান যেহেতু উনি নৌমন্ত্রী, তো উনার কথা অনেকে মনে করেছেন যে উনি সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন। কারণ আমরা কালকে পত্রপত্রিকায় পড়েছি যে পোশাক শিল্প শ্রমিকদের মহাসমাবেশে যারা বাস ভাড়া করে নিয়ে এসেছিলেন তাদের কাছ থেকে শ্রমিকরা জেনেছিল শ্রমিকের ন্যূনতম মজুরি 8,000 টাকা বৃদ্ধির যে কথা হচ্ছে মহাসমাবেশে সেটা ঘোষণা করে দেওয়া হবে। যেহেতু মাননীয় মন্ত্রী আছেন সেহেতু উনি এটা ঘোষণা করে দেন। আপনি এটা নিয়ে যদি আরেকটু বলতেন, কারণ এই ব্যাপারটার কারণে একটা বোঝা কিন্তু সৃষ্টি হয়েছে যে সরকার ঘোষণা করে দিয়েছে, মালিকরা দিচ্ছে না। আমি ঠিক কনফার্ম না, বাট বার্তাটা কিন্তু ভুল গেছে, সেই সত্য কথা। আজকে ভাঙচুর যেটা হয়েছে, সাধারণ ভাই কালকে কি বলেছে আমি খুব একটা অবগত না। আমি তো বলে দিলাম যে কি বললাম। উনি তো বললেন, এখনো বললেন যে এটা প্রস্তাব আর সিদ্ধান্ত এক কথা না। উনার একটা প্রস্তাব দিয়েছে, আমরা একটা প্রস্তাব দিয়েছি, এটা মাঝামাঝি এটা হবে, এটা হইতেই পারে। কিন্তু সেই সঙ্গে আমি আবার বলবো যে সাধারণ ভাইয়ের মাধ্যমে আমাদের শ্রমিক ভাইদের এই মেসেজটা যাওয়া উচিত, তাহলে কিন্তু অস্থিরতা থামবে না। আমাদের কিছুদিন পরে ঈদে আমাদের বেতন ভাতা দিতে হবে। আমাদের কাজ করতে না পারি, আমাদের ডকুমেন্ট ব্যাংকে জমা দিয়ে না দিতে পারি, আমাদের কিছু করতে পারবো না। শাহজাহান ভাই, শাহজাহান খান আপনি এটা নিয়ে যদি একটু বলতেন দ্রুত, কারণ আমার ওনার কাছে আর একটু অনেক প্রশ্ন আছে যে এই ভুল বোঝাবুঝিটা সৃষ্টি হচ্ছে আসলে আপনার কারণে। না, যে বিষয়টা উনি বলেছেন যে সরকার বেতন বাড়িয়েছে, মালিকরা, এটা কি আলোচনা হয়েছে আমি জানি না। তবে একটা বিষয় আমি আপনাদের বলতে চাই, সেটা হলো মহাসমাবেশে কিন্তু শ্রমিকদের আসার একটা আগ্রহ ছিল। গোলমালটা হয়েছে মূলত গাজীপুরে, এবং গাজীপুরে যে সমস্যাটা ছিল, আমি ব্যক্তিগতভাবে কিন্তু অনেক মালিকদের সঙ্গে কথা বলেছি যে আপনারা হয়তো কেউ দূরে যেগুলো আছে সেগুলো 10টা 11টা বা 12টার মধ্যে ছেড়ে দিলে এরা সবাই এই সমাবেশে আসতে পারবে, তাদের আগ্রহটা আছে। একমাত্র গাজীপুর এবং দুই একটা জায়গা আপনার ওই যে ইয়েতে যেটা হলো আপনার দক্ষিণ খান, সেখানেও এই মালিকরা কিন্তু শ্রমিকদেরকে ছাড়া নাই, কিছু শ্রমিকরা বেরিয়ে গেছে। তখন এই নিয়ে তাদেরকে উপরে কেউ কেউ হামলা করেছে, তারপরে ঢুকতে দেবে না, এই ধরনের বিভিন্ন ধরনের কথা বলার প্রেক্ষিতেই কিন্তু ওখানে এই গোলযোগটা শুরু হয়েছে। এবং ওখানে আপনি শুনে দুঃখ পাবেন যে গাড়িগুলো শ্রমিকদের আনতে গিয়েছিল, সেই গাড়িগুলো কিছু কিছু গাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছে ওখানে। সুতরাং এখানে কিন্তু একটা জিনিস পরিষ্কার আমাদের সামনে, যে কিছু মালিক আবার দেখেন যে জায়গায় মালিকরা কিন্তু 11টার মধ্যে 10টা বা 12টার মধ্যে ছেড়ে দিচ্ছে, সেই সব জায়গায় কিন্তু গোলমালটা হয় নাই। এখন প্রশ্নটা হলো যে তাইলে শ্রমিকদের শেষ করি, আরেকটা বিষয় হলো শ্রমিকদের মধ্যে একটা বিষয়, যখন 600 টাকা প্রস্তাব করা হয়েছে, এটা নিয়ে একটা বিক্ষোভ শ্রমিকদের মধ্যে আছে। তারা 600 টাকা মাত্র বৃদ্ধি, এই প্রস্তাবটা শ্রমিকরা কিন্তু গ্রহণ করতে পারে না। তবে আমি যেটা মনে করি, যেমন আমরা ইতিমধ্যে গতকালকে স্টেটমেন্টও করেছি, পত্রিকা হয়তো আজকে আসার কথা, সেটা কিন্তু আমরা বলেছি ইয়েতে যে আপনার শ্রমিকরা এই ভাঙচুর যেন না করে, এবং এই ভাঙচুরের বিরুদ্ধে আমরা কথা বলেছি। আর একই সঙ্গে বলেছি এই ভাঙচুরের সাথে সাথে আমাদের মালিকদেরকে অনুরোধ করেছি যে তারা এই যে ঈদের বোনাসটা যেটা ওনারা বললেন, সেটা যেমন গত ঈদে কিন্তু তারা বোনাসটা দেওয়ার কারণে গোলমালটা হয়নি। এই বিষয়গুলো কিন্তু আমাদের নজরে রাখতে হবে। মহাসমাবেশে যে গাড়ি ভাড়াগুলি করা হয়েছিল, সেই গাড়িগুলি কিভাবে ভাড়া হয়েছিল? ভাড়াগুলো আমাদের এই মালিকরাই আমাদেরকে যথেষ্ট সাহায্য করছে। মালিকরা গাড়ি ভাড়া করে দিয়েছে, আমরা তো কিছু তেলের টাকা তাদের দিছি, তেলের টাকা, এবং সেগুলোকে সংগ্রহ করছি, আমাদের সেগুলো দিতে হয়েছে, আমরা সেগুলো দিয়েছি। মানে এই সংগঠনের আমাদের সংগঠন 52 সংগঠন, পরিবহন মালিক, হ্যাঁ পরিবহন না, পরিবহন মালিকরা কম নিছে। যেমন মনে করেন আপনার থেকে দেয় 5,000, আমার থেকে নিছে 2,000। মানে এটার আয়োজন, এটার আয়োজনে ছিল হচ্ছে গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ, না সমন্বয় পরিষদ, গার্মেন্টস, আমরা এই টাকা সংগ্রহ করেছি। সুতরাং এই যে গাড়িগুলো এখানে গেল, এই গাড়িগুলো ভাঙচুরের পেছনে আমি মনে করি এখানে কিন্তু একটা অনেকের রাজনীতি, অনেক ধরনের রাজনীতি এখানে খেলা করতে পারে। আর আপনি যেটা বলছেন এটাও ঠিক, যে নানা ধরনের কথা হয়েছে, এটা বোঝা গেল যে এই কথাগুলো সঠিক নয়। তবে আমি আজকে এর মাধ্যমে আমাদের শ্রমিকদেরকে এই বার্তাটা বলতে চাই, সেটা হলো যে কোনো কর্মী, কালকে যেমন মিটিংও বলেছি, যে নিজের ঘরে আগুন দিলে পরে সেই ঘরে যেমন বাস করতে পারবেন না, একইভাবে কারখানা পুড়িয়ে ফেললে, ভাঙচুর করলে সেই কারখানায় আপনি রুটি রুজির সংস্থান হবে না। সুতরাং কারখানা ভাঙচুর না করে দাবি আদায়ের রাস্তা হলো একটা আইন, বিধি বিধান শ্রম আইনে আছে, সেটা অনুযায়ী চলতে হবে। আর আমি সেলিম ভাইয়ের এই কথার সঙ্গে একমত,
তবে আমি একটু মানে অন্যভাবে বলেছিলাম যে ওনাদের গুরুত্বটা একটু বেশি বেশি দিয়েছিলাম, যে আসলে ওনারা মালিক পক্ষ, তাদেরকে যদি এই মুহূর্তে আপনি এই শক্ত কথাটা বলেন যে শ্রমিকরা মালিকদের বাঁচিয়ে রেখেছে, এটা যেমন সত্য, আবার শ্রমিক গুরুত্বটা একটু বেশি বেশি দিয়েছিলাম যে আসলে ওনারা মালিক পক্ষ, তাদেরকে যদি এই মুহূর্তে আপনি এই শক্ত কথাটা বলেন যে শ্রমিকরা মালিকদের বাঁচিয়ে রেখেছে, এটা যেমন সত্য, আবার শ্রমিকরা এতে কিন্তু আবার বেশি উৎসাহিত হয়ে যদি ওনার গার্মেন্টস ভাঙচুর করে, সেটা আমাদের জন্য ক্ষতি। সুতরাং ওই আমরা এটা বিষয়টাকে আমি জনাব শাহজাহান খান, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসবো। সেলিম ভাই, আপনার কাছে কেউ মানে একাধিক দর্শক জানতে চাইছেন এইটা, যে এই যে আওয়ামী লীগের একজন মন্ত্রী শ্রমিকদের স্বার্থ রক্ষায় এত উঠে পড়ে লেগেছেন, এর ভিতরকার কোন রাজনৈতিক বিশ্লেষণ আপনি দেখেন কিনা? যে এটা কি শুধু শ্রমিকদের কল্যাণের জন্য, না কোনো রাজনৈতিক অভিপ্সা মানে অর্জন করার জন্য? আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে যদি আপনি একটু বলেন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সেলিম ভাই, আপনার কাছে জানতে চাইছিলাম যে এই যে আওয়ামী লীগের একজন মন্ত্রীর, একজন যিনি শ্রমিক নেতাও বটে কিন্তু শ্রমিকদের স্বার্থ রক্ষায় যে উনার আগ্রহ, সেটার পিছনে রাজনৈতিক কোনো কারণ আছে কিনা, অভিসন্ধি আছে কিনা, সেটা দর্শকরা জানতে চাইছিলেন। শহীদুল আজম ভাই, আপনার জন্য দুজন দর্শক দুটি মতামত পাঠিয়েছেন, সেটি একটু আপনাকে পড়ে শোনাচ্ছি। দুই ধরনের মতামত আর কি, যে 8,000 টাকা দিলে মালিক মরবে না, কিন্তু না দিলে লেবারদের মরতে হবে, বাংলাদেশের মতো চিপ লেবার আর কোথাও নাই। আর কি মন্তব্য হচ্ছে এরকম, শুধু গার্মেন্টস লেবারদের মিনিমাম ওয়েজ নিয়ে কথা বলছেন কেন, সকল সেক্টরেই লেবারদের মিনিমাম ওয়েজ নিয়ে কথা বলা উচিত। সেলিম, আপনি যদি মাননীয় নৌ পরিবহন মন্ত্রীর এত বেশি শ্রমিকদের স্বার্থ দেখার পেছনে কোনো রাজনীতি আছে কিনা সেটা বলতে। না, আমার প্রথম কথা হলো যে এটা যে কেউ মন্ত্রী হোক আর যেই হোক, শ্রমিকের স্বার্থ দেখলে পরে আমি নিশ্চয়ই সন্তুষ্ট হব, এবং সেটা অধিকার প্রত্যেকেরই আছে। এবং শ্রমিকের নেতৃত্ব নির্বাচিত হতে হবে শ্রমিকদের সাধারণ মতামতের ভিত্তিতে, এবং তারাই পছন্দ করে নিতে পারবে যে কে তাদের স্বার্থের পক্ষে লড়াই করে, সংগ্রাম করে এবং চেষ্টা করে। দ্বিতীয় কথা, যেটা আমি শুরু থেকেই বলার চেষ্টা করছি, অনেকেই বুঝতে চায় না যে গোটা ব্যাপারটার পেছনে কিন্তু আমাদের রাজনীতির ভাষায় আমরা যেটাকে বলি একটা শ্রেণী সংগ্রাম, সেইটা কিন্তু অন্তর্নিহিতভাবে জড়িত। এবং এখানে দুইটা শ্রেণী পরস্পরের বিরুদ্ধে। এক পক্ষ বলছে 8,000 টাকা ন্যূনতম মজুরি দিতে হবে, আরেক পক্ষ বলছে 3,600 টাকা আমরা দেব। তো যারা নাকি শ্রমিকের পক্ষ, তারা তো সমাবেশ করে এই কথাই বলবে যে আমি শ্রমিকের পক্ষ থেকে বলছি যে 8,000 টাকার 1 পয়সা কম আমরা মানতে রাজি না। তারপরে যখন নেগোশিয়েটিং টেবিল হবে, তখন সেইখানে দর কষাকষিটা হবে। দর কষাকষিটা তো সারোয়ার্দী উদ্যানে হওয়ার কোনো মন্ত্রী কথা ছিল না। এবং সেই রকম কোনো কমিটমেন্ট করা বা একটা আইডিয়া দেওয়া যে মাঝামাঝি একটা জায়গায় আমরা ফয়সালা করব, তাহলে পরে বলতে হবে যে এইটা শ্রমিকের সমাবেশ ছিল না, এটা শ্রমিক মালিকের সমঝোতা স্থাপন করার উদ্দেশ্যে একটা সমাবেশ ছিল। এবং সেটা যে কিছুটা ছিল তা ইতিমধ্যেই কিন্তু আপনি শুনেছেন যে শ্রমিকরা যাতে আসতে পারে ওর জন্য মালিকরাও কিন্তু গাড়ি ভাড়া করে, বাস মালিকরা ভাড়া কম নিচ্ছে। আচ্ছা, এবং মালিকের মানে গার্মেন্টস মালিকদের কাছেও নেগোশিয়েট করা হয়েছে যে আপনারা লোক পাঠিয়ে দেন, অমুক করেন ইত্যাদি বিষয়। সুতরাং পুরা ব্যাপারটার ভেতরে শ্রমিকের এজেন্ডাটা যতটা না ছিল, তার চেয়ে বেশি ছিল যে একটা সমঝোতায় কিভাবে জিনিসটাকে নিয়ে আসে। মালিকের যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তুলেছেন সেলিম ভাই আপনি। আমি একটু জনাব শহীদুল আজিম আপনার কাছে জানতে চাইবো যে এটা যতটা না শ্রমিকের এজেন্ডা ছিল, তার চেয়ে অনেক বেশি মালিকের এজেন্ডা ছিল, এরকম মনে হচ্ছে কিনা সেলিমের বক্তব্যের পর? আমার মোটেই মনে হচ্ছে না। জি, কালকে দেখবেন যে ভাঙচুর যেগুলো হলো, এটা রেস কিন্তু আজকে হলো। জি, তো মালিকের সমঝোতা মালিকের পক্ষে যেত, তাহলে তো আর ভাঙচুর হতো না। কালকে আমাদের একটা ফ্যাক্টরি ড্রেসম্যান ওই চন্দ্রায় সমস্ত শ্রমিক চলে আসছে, তার 2 ঘন্টা পরে তছনছ করে ফ্যাক্টরি ভাঙা হয়েছে। ওই ফ্যাক্টরি মালিক আব্দুল্লাহ সাহেব হাওয়া করে কালকে কে দিচ্ছেন যে আমি কি দোষ করলাম, আমার সমস্ত শ্রমিক চলে গেছে। তারপরে কোনো এক গোষ্ঠী বা কারা এসছে, ওর সমস্ত ফ্যাক্টরি ভেঙে ফেলেছে। এরকম নায়করা, তারপর ড্রেসম্যান, এরকম টাইপের ওই লাইনে এক টানা অনেকগুলো ফ্যাক্টরি ভেঙে ফেলেছে। জনাব শাহজাহান খান, আপনি কি বলবেন? আমি দুটো বিষয় আপনার সামনে আনতে চাই। একটি বিষয় হচ্ছে যে জনাব সেলিম বলছিলেন যে এই দর কষাকষির বিষয়টি আসলে যখন নেগোসিয়েশন টেবিলে বসা হবে তখন আসা হচ্ছিল। আমরা পত্রপত্রিকা আজকে পড়ছি যে দর কষাকষি করে সমাধানে পৌঁছার ফাঁকটুকু রেখেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। আর এদিকে মালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ধরনের সভা সমাবেশকে সামনে রেখে গতকাল বেশ কয়েকটি ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত হয়েছে, আজকেও হয়েছে,
আগামীকালও হতে পারে, ভবিষ্যতে হতে পারে। আজিম সাহেব কিন্তু একটা কথা বলেছেন যে কে বা কারা, কিন্তু শ্রমিকরা ভেঙেছে এই কথা কিন্তু উনি বলেননি। না, এবং কিন্তু আমিও এই মনে করি সমাবেশকে- কোন গার্মেন্টস যে শ্রমিক নিজের গার্মেন্টসে চাকরি করে সেই শ্রমিক কিন্তু এই গার্মেন্টস ভাগায় উৎসাহী হয় না। এক্স্যাক্টলি। বাইরের শক্তি, বাইরের কেউ উদ্দেশ্য প্রণোদিত হয়েই কিন্তু এই কাজগুলোকে করে এবং এখানে শ্রমিকদেরকে কেউ কেউ কাজে লাগাবার চেষ্টা করে। আমি একটা বিষয় আপনাকে বলতে চাই, আসলে এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যে মালিকরা কিন্তু ঐক্যবদ্ধ, পিজিএমইএ, বিকেএমইএ, এই যে মালিকরা কিন্তু ঐক্যবদ্ধ, শ্রমিকরা কিন্তু সেভাবে ঐক্যবদ্ধ নয়। তারা 52টা ফেডারেশনে বিভক্ত হয়ে আছে। এই 52টা ফেডারেশন যখন আমরা ঐক্যবদ্ধ হচ্ছি তখন অনেকেরই জন্য কিন্তু এইটা চোখের কাটা হয়ে গেছে এবং অনেকেই চেষ্টা করবে এটাকে ভাঙতে, রাজনৈতিক উদ্দেশ্য হোক, ব্যক্তি উদ্দেশ্য হোক, অন্য কোনো উদ্দেশ্য হোক, এইটাকে, এই ঐক্যটাকে বিনষ্ট করতে চাইবে, এটাই কিন্তু স্বাভাবিক। সুতরাং আমি যেটা মনে করি, যেমন পরিবহন সেক্টরে একসময় যথেষ্ট নৈরাজ্য ছিল, অরাজকতা ছিল। আমার মানে নেতা, আমাদের শ্রদ্ধেয় নেতা সেলিম ভাই, উনিও জানেন এই পরিবহন সেক্টরকে কিন্তু আজকে ঐক্যবদ্ধ করেছি দীর্ঘ অনেক কষ্ট প্রচেষ্টার মধ্য দিয়ে। আজকে সেই পরিবহন সেক্টর একটা সুন্দর জায়গায় এসে দাঁড়িয়েছে। নৈরাজ্য, সন্ত্রাস, এগুলোর মধ্যে আজকে সেই পরিবহন সেক্টর নেই। সুতরাং আমার মনে হয় এখনো যে সম্পূর্ণ আমরা করতে পেরেছি তা নয়, আরো সময়ের প্রয়োজন। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, এটা একদিনে যদি আপনি সব আশা করেন এটা হতে পারে না। আমরা যেটা মনে করি যে আজকে মালিকদের পাশাপাশি শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করার জন্য তাদেরকে প্রচেষ্টা করতে হবে। তা না হলে যতক্ষণ পর্যন্ত শ্রমিকরা বিভক্ত থাকবে ততদিন পর্যন্ত এই সমস্যা হবে। এবং ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে যে শ্রম আইন পরিবর্তন করে, আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে তিনি অন্তত পক্ষে গার্মেন্টস সেক্টরে যাতে ট্রেড ইউনিয়ন হয় এবং সেই ট্রেড ইউনিয়ন করার জন্য তিনিও সেভাবে নির্দেশনা দিয়েছেন। মালিকরাও আমি তাদেরকে ধন্যবাদ জানাই। শ্রমিক নেতৃবৃন্দ একমত হয়েছেন একটা বিষয়, যে একটা ফ্যাক্টরিতে একাধিক শ্রমিক ইউনিয়ন নয়, একটা ট্রেড ইউনিয়ন হইতে হবে। তাতে সুবিধাটা কি হবে, যে একটা ট্রেড ইউনিয়ন নির্বাচনের মধ্যে দিয়ে, সেন ভাই বলেছেন, নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত প্রতিনিধিরা তারা সেই ইউনিয়নের নেতা হবেন এবং তারা সেই 2 বছরের জন্য তারা সেটা পরিচালিত করবে। 2 বছর পরে আবার নির্বাচন হবে এবং পরবর্তীতে নেতা নির্বাচন যারা হবে তারা পরিচালনা করবে। মালিকরা কিন্তু এখন, তারা একসময় কিন্তু এই ট্রেড ইউনিয়নকে খুব ভয় পেত। আজকে আমি আলোচনা করে দেখেছি ব্যক্তিগতভাবে, আমি আজিম সাহেবও জানেন, তারাও কিন্তু এখন বলছে যে ভাই একটা ট্রেড ইউনিয়ন করে দেন। আমরা তাহলে কি অন্যায়টা কি করলাম? আজকে শেখ হাসিনা আরো দেখেন, যেখানে একটা বিষয় দেখেন, 84 সালে আপনার মজুরি ছিল 570 টাকা, 94 সালে 10 বছর পরে সেটা দাঁড়ালো 930 টাকা। এইখানে প্রতি বছর বৃদ্ধির হার হলো 7.5%। তারপরে আপনার 12 বছর পরে 86 সালে, 2006 সালে এইটা বৃদ্ধি পেয়ে দাঁড়ালো 1632 টাকা। এখানে দেখলাম 6.25 এখানে হলো তাদের বৃদ্ধির হার। আর শেখ হাসিনার সময় আমরা জানি যে 4 বছরের মধ্যে তিনি 1632 থেকে 3000 টাকা করলেন, 82%, অর্থাৎ প্রতি বছর এখানে বাড়লো 20.5। তিনি করেন নাই বৃদ্ধির অর্থাৎ না, সেখানে সরকারের সময়, সরকারের সময় যেটা আপনিও বলেছেন যে মালিকরা কিন্তু 2600 টাকার উপরে যেতে চায় নাই। মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে অনুরোধ করেছেন যে আপনারা 3000 টাকা দেন। মালিকদেরও আমি ধন্যবাদ জানাই, তারা সেটা মেনে নিয়েছেন। আরেকটা বিষয় হলো যে দেখেন, আমি এই প্রসঙ্গটিতে এই শ্রমিকদের জন্য কিন্তু সরকারিভাবে আবাসনের ব্যবস্থা কিন্তু এই সরকার করেছেন। এবং আরেকটা জিনিস করেছেন, নানা প্লাজায় যারা আহত হয়েছে, হাত পা কাটা গেছে, তাদেরকে থাইল্যান্ড থেকে ডাক্তার এনেছেন। এখন আপনারা জানেন যে কৃত্রিম হাত পা লাগাবার জন্য এই যে কাজগুলো না, সেটি করেছেন। আমি একটু মালিক জনাব শহীদুল্লাহ, আজ মালিক পক্ষের যিনি আছেন তার কাছে একটু জানতে চাই যে এই যে জিএসপি ফ্রি পেতে 3টি শর্তের কথা, একটি মাননীয় মন্ত্রী বললেন যে ওই যে ট্রেড ইউনিয়ন চালু, শ্রম আইন সংশোধন করে কার্যকর প্রয়োগ, পোশাক কারখানা কর্মপরিসর মানে দৃশ্যমান উন্নতি, এইগুলির ক্ষেত্রে আপনারা আসলে কতটুক? দৃশ্যমান উন্নতির কথা বলছি। এই যে রানা প্লাজাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন যেটা সেফটি অ্যাকর্ড তৈরি করেছে, নর্থ আমেরিকান সেফটি অ্যালায়েন্স এবং আমাদের দেশের ন্যাশনাল অ্যাকশন প্ল্যান, কিন্তু সব কিছু উদ্দেশ্য একটাই, নিরাপদ কর্মপরিবেশ। এই জন্য আমাদের দেশি বিদেশি সবাই কাজ করছে একসঙ্গে। যদিও এটা ওয়েক আপ কল ছিল সবার জন্যই, শুধু আমাদের জন্য না,
আপনি লক্ষ্য করবেন যে ক্রেতারা কিন্তু আগে যে এখন অনেক বেশি সচেতন। ট্রেড ইউনিয়নের ব্যাপারে আপনার কি ধারণা? ট্রেড ইউনিয়ন আমরা চাই গঠনমূলক ট্রেড ইউনিয়ন হতে হবে। গঠনমূলক ট্রেড ইউনিয়ন কিরকম? ধ্বংসাত্মক ট্রেড ইউনিয়ন না, আমি সারাদিন কাজ করলাম না, একটা জবাব দিতে থাকতে হবে, মালিক এবং শ্রমিক উভয় জবাব দিতে থাকতে হবে। আমার মনে হয় যে এই মালিকের বিষয়ে জবাব দিতে থাকতে হবে সেটা ঠিক না, শ্রমিকের জবাব দিতে থাকতে হবে। আমরা এটা বিরতি নিচ্ছি। সেলিম ভাই, একটি গঠনমূলক ট্রেড ইউনিয়নকে আসলে বাংলাদেশে করা সম্ভব কিনা এই রাজনৈতিক বিভেদের মধ্যে? এবং আরেকটি প্রশ্ন আমরা জানতে চাই যে ট্রেড ইউনিয়নের যে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাদের আসলে ভালো নয়, এটি আসলে বড় দুটি দলের অধীনে চলে যে একটা ইয়া হয়। আপনি এই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে সেলিম ভাই, ওই যে মানে ট্রেড ইউনিয়ন, ইতিবাচক ট্রেড ইউনিয়নের কথা একটু বলছিলেন মালিক পক্ষের যিনি প্রতিনিধি আছেন, গঠনমূলক আজিম ভাই, আপনি কি বলবেন যে একটি এরকম ট্রেড ইউনিয়ন সম্ভব গার্মেন্টস সেক্টরে বা ইয়েতে? ট্রেড ইউনিয়ন হলো ইনহেরেন্টলি গঠনমূলক, কেননা শ্রমিকের স্বার্থ হলো শিল্পকে রক্ষা করা। শ্রমিকের স্বার্থ হলো শিল্প রক্ষা করার মাধ্যমে তার নিজের যে বৈষয়িক যে কতগুলো স্বার্থ আছে সেটাকে অর্জন করা, এবং দ্বিতীয়টা কোনোদিনই সম্ভব হবে না যদি শিল্প ধ্বংস হয়ে যায়। কিন্তু গোলমালটা হয় কোন জায়গায়? গোলমালটা হয় এই জায়গায় যে ট্রেড ইউনিয়ন নেতৃত্বের নামে এক ধরনের মাফিয়া গোষ্ঠী গড়ে তোলা হয়েছে। এবং আমি জানি না আজিম সাহেব এটার ব্যাপারে একমত হবে কিনা। এই মাফিয়া ট্রেড ইউনিয়নদেরকে লালন পালন করছে কিন্তু মালিকদেরই একটা অংশ, কারণ তার সঙ্গে ডিল করতে সুবিধা হয় যে ঠিক আছে ঝুট বাণিজ্য ব্যবসাটা তোমাকে দিয়ে দিলাম, তুমি এটা করো, আমার পক্ষ থেকে তুমি এটা আইন শৃঙ্খলা এই জিনিসটা দেখবে। তোরা পিটিয়ে ডান্ডা দিয়ে ঠান্ডা রেখে শ্রমিকের শান্ত রাখার জন্য কারখানায় শৃঙ্খলা রক্ষা করার জন্য চেষ্টা করে। এই মেথডটা কোনোদিনই কার্যকর হতে পারে না। এবং একটা মালিক, আমি প্রচুর ঘটনা এখন সময় নেই দৃষ্টান্ত দিতে পারবো, যখন একটা মালিক তার লোকদেরকে দিয়ে আরেকটা মালিকের কারখানায় আগুন লাগিয়েছে শুধুমাত্র এই কারণে যে ওই কারখানাটা কমপ্লায়েন্সের যে শর্ত সেগুলো মেনে চলে, এবং মেনে চলার ফলে তার উপরে একটা প্রেশার হচ্ছে যে তুমি কেন আমার কারখানায় এটা করছো না। এই ধরনের নানা ঘটনার ভেতর দিয়ে কিন্তু জিনিসগুলো, এইসব ঘটনা বিচ্ছিন্ন হতে পারে, দুই একটা ঘটনা না না এটা জেনারেলি ওর জন্য আমি ওর জন্য আপনাকে প্রথমে নিয়ত ঠিক করতে হবে যে শ্রমিকের ট্রেড ইউনিয়ন এইটা হলো তার ইনহেরেন্ট রাইট টু কালেকটিভ বার্গেনিং, এটার ভিতরে। কিন্তু আপনি মালিকদের এই পক্ষের জন্য দায়ী করলেন কিন্তু সেলিম ভাই, আমরা কিন্তু দেখেছি যে রাজনৈতিক দলগুলিও নানাভাবে সেকেন্ড পয়েন্ট, মানে আমি সেকেন্ড পয়েন্টের জন্য আসি না। সেকেন্ড পয়েন্টটা হলো যে পেশাজীবী সংগঠনগুলোর অতিরিক্ত দলীয়করণ, আননেসেসারি এবং আর্টিফিশিয়ালি দলীয়করণ, এইটা গার্মেন্টস ট্রেড ইউনিয়ন, অন্যান্য ট্রেড ইউনিয়ন, আমাদের আইনজীবী সমিতি, আমাদের সাংবাদিক সমিতি, সমস্ত কিছুর ভিতরে কিন্তু আপনি এই জিনিসটা সেলিম আপনি খালি চিন্তা করেন, আজকে যদি বিএনপি বা অন্য কোনো দল ক্ষমতায় আসে, শাহজাহান ভাই যদি ট্রেড ইউনিয়ন থাকে, শাহজাহান ভাইয়ের এক ডাকে তো সব গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। তো এখানে আমরা দেখি না রেজিম চেঞ্জের সঙ্গে সঙ্গে টয়লেট দখল হয়ে যায়, হ্যাঁ পাবলিক টয়লেট দখল হয়ে যায়, গরুর হাট দখল হয়ে যায়, তা আবার সেরকমই হতে থাকে। আমি একটু জনাব আজিম আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি এইটার সমাধান আসলে কেমনি দেখেন, এই ট্রেড ইউনিয়ন সহ সমস্ত এই যে শ্রমিকদের সাথে মালিকদের যে দূরত্ব, সেই দূরত্ব কমার কি রাস্তা আপনি দেখেন বা কি প্রায়োরিটি দেখেন? এখন একটা ফ্যাক্টরি যখন সুস্থভাবে চলে তখন মালিক তখন শ্রমিকদের পয়সা দিতে বলে না, যেটাই বলে কার্পণ্য বোধ করে না। কিন্তু আমি আপনাকে বলি, অনেকগুলো মালিক আছে যেটা আমাদের আইনের ভিতর নাই, যে লাঞ্চ দেয় অনেকে তার স্বার্থে শ্রমিকদের বিভিন্ন অ্যাটেন্ডেন্স বোনাস দেয়, এটা কিন্তু আমাদের কোনো লেখা নেই। আমরা দিই কীরকম, যে একটা দিই প্রোডাকশন বোনাস, এটা উৎসাহিত করার জন্য অনেক কিছু আমরা করে থাকি। সুতরাং মালিক আর শ্রমিকের যে সম্পর্ক যেটা আছে, আমার মনে হয় মালিকের চেয়ে একটা বাইরের লোক কিন্তু খুব একটা ভালো বুঝতে পারবে না। মালিক শ্রমিক, আমাদের যে প্রবলেমটা আমি দেখছি, আমাদের একটা মালিক বললো যে আমাদের সমস্ত শ্রমিক কাজ করতে চায়, বাইরে কিছু লোক কাজ করতে দিচ্ছে না, এসে ঢিল মারছে, ভেঙে চড়ে নিয়ে যাচ্ছে এদের। তো এইটা প্রবলেমটা কিন্তু মালিকের শ্রমিক না, এটা সেলিম ভাই যেটা বললেন, কিছু বহিরাগত ব্যাপার আছে, কিছু লোক আছে যাদের স্বার্থ সিদ্ধি করার জন্য এই সেক্টরকে চিম্মি করে নিজের ফায়দা লুটতে চায়।
রাইট, আমি একটু জনাব শাহজাহান খান আপনার কাছে আসবো। আমি 1.5 মিনিটে যদি আপনি বলেন, বিরাট একটা প্রশ্ন আসছে জনাব শাহজাহান খান, আপনি কি কোনোদিন পরিবহন শ্রমিক ছিলেন বা গার্মেন্টস শ্রমিক ছিলেন? আপনি কি করে শ্রমিক নেতা হলেন এবং আপনি কি করে শ্রমিকদের স্বার্থ আসলে বুঝতে পারবেন? একটি খুবই সরল প্রশ্ন, আপনি যদি এটাকে একটু ধরে আমার দেন। যে ভাই প্রশ্ন করেছেন আমি জি। তাকে ধন্যবাদ জানাই। জি। তিনি হয়তো জানেন না, সেটা হলো যে ট্রেড ইউনিয়ন করার জন্য আপনার একটা একটা ছাড় আছে, সেটা হলো যে যারা ট্রেড ইউনিয়নিস্ট, যারা ওই ওই প্রতিষ্ঠানের শ্রমিক নন, তারা ফেডারেশন করতে পারে। আচ্ছা, এবং গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ যেটা হলো গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বাংলা হলো কি, প্রতিষ্ঠান পুঞ্জ। শিল্পগোষ্ঠী। প্রতিষ্ঠান পুঞ্জ যেটা, সেটা সেই ইউনিয়নেরও, তারা বেসিক ইউনিয়নেরও সদস্য হতে পারবে অন ফোর্থ। আচ্ছা, আপনি সুতরাং একজন আউটসাইডার, অর্থাৎ যিনি ট্রেড ইউনিয়নিস্ট, সেই হিসেবেই কিন্তু আমি ওই আইনের ধারায় এই ফেডারেশনের আমি নেতৃত্ব করার সুযোগ পেয়েছি। আপনি এই সংকট সমাধানের জন্য এই মুহূর্তে আপনি কি আমি যেটা মনে করি, এই সংকট সমাধানে আমরা চেষ্টা করছি না তা নয়। এই সংকট সমাধানে আমরা যেমন, আমি আজকেই মালিকদের সঙ্গে কথা বলেছি, আর শ্রমিকদের মালিকদের সঙ্গে কথা বলেছি, আগামীকালকে মালিক শ্রমিকদের আবার ঐক্যবদ্ধ হয়ে বসবো আমি আগামীকালকে সকাল 11টায়। এবং একই সঙ্গে আমি আমাদের শুধু শ্রমিক নেতাদের নিয়ে আবার বিকেলবেলা বসবো, এই কারণে যে আমাদের বেসিক কিছু কাজ করতে হবে। আমরা সেই জায়গাগুলো চিহ্নিত করেছি, কি কি কাজ আমরা করব সেই সব জায়গা, অর্থাৎ এই যে কথাটা এখানে এসছে যে এই গোলমালগুলোর উৎসটা কি, কারা করছে, এইটাকে চিহ্নিত করে কিভাবে সেটাকে নিরসন করা যায়, সেইগুলো নিয়ে আমি তো মনে করি আমাদের যে ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্যকে বিনষ্ট করার জন্যই আজকে কেউ কেউ উঠে পড়ে লেগেছে বলেই আজকের এই ঘটনাগুলো ঘটেছে, এবং আরো 2-1 দিন ঘটাবার তারা চেষ্টা করবে। এটা আমাদের ঐক্যটাকে বিনষ্ট করার জন্য। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শ্রমিকদের ঐক্য যদি আমি না করতে পারি, তাহলে প্রতিষ্ঠানও কিন্তু সুষ্ঠুভাবে পরিচালিত। আমরা আশা করব যে, আর একই সঙ্গে আপনার মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি শ্রমিক ভাইদের যে আপনারা গার্মেন্টস ভাঙচুর করা থেকে, জ্বালাও পোড়ার থেকে এবং নৈরাজ্য সৃষ্টি করার থেকে বিরত থাকুন। মজুরি বোর্ড যে গঠন করা হয়েছে, সেই মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সকল মালিকদেরকে আহ্বান করব যে সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আপনারা মজুরি এবং অন্যান্য সুযোগ সুবিধা দেবেন। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি। আজকের বাংলাদেশ সৌজন্যে গ্রামীণ ফোন।